বাস্তবে এই ঘটনাটি শেয়ার করেছেন মোহাম্মদ রাশেদ মিয়া। তার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের একটি সীমান্তবর্তী গ্রামে। বর্তমানে তিনি সিলেট শহরে একটি বালু ও পাথরের ঘাটে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। ঘটনাটি তিনি নিজে প্রত্যক্ষ না করলেও যিনি সরাসরি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তিনি রাশেদের খুব কাছের সহকর্মী ছিলেন। বহু বছর একসাথে কাজ করার পর এক রাতে ঘাটে বসে অস্বাভাবিক আচরণ করতে করতে সেই মানুষটি কাপা গলায় পুরো ঘটনাটা রাশেদকে বলেছিলেন। আজ সেই মানুষটিও আর বেঁচে নেই। রাশেদ বলছিল, আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে যেগুলো নিজের চোখে দেখেছি তারপর থেকে ওই নদীর দিকে তাকালেই বুকটা ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা জাদুকাটা নদীর। জাদুকাটা নদী, এই নদী নিয়ে স্থানীয়দের মধ্যে বহু পুরনো কথা প্রচলিত আছে। অনেকে বলে রাতের বেলা নদীর পানি নিজে নিজে অস্থির হয়ে ওঠে। আবার কেউ কেউ দাবি করে নদীর কিছু অংশে যেন নিচে চাপা পড়ে আছে বহু পুরনো কিছু, যেগুলো স্পর্শ করা ঠিক না। সেদিন ছিল একেবারেই স্বাভাবিক একটি দিন। কয়েকটি নৌকা একসাথে নদীর মাঝখানে গিয়ে বালু তুলছিল। তাদের মধ্যে ছিল জালাল উদ্দিন, পেশা একজন অভিজ্ঞ বালু শ্রমিক। নদীর কোথায় কেমন বালু, কোথায় শক্ত স্তর, সব তার নখদবর্ণে। হঠাৎ করেই তার কোদাল শক্ত কিছু আঘাত করে। সে থেমে যায়, আবার কোদাল চালায়। এবার বালুর সঙ্গে উঠে আসে একটি ভারী বস্তু। প্রথমে পাথর মনে হলেও একটু পরিষ্কার করতেই বোঝা যায় ওটা একটা কলসের মতো কিছু। নৌকার সবাই থেমে যায়। অদ্ভুত নীরবতা নেমে আসে। কলসটি অস্বাভাবিক ভারী, আর এর মুখে লাল কাপড় শক্ত করে বাঁধা। একজন বলল, এটা খোলা ঠিক না। আরেকজন বলল, ভিতরে কিছু থাকলে। জালাল তখন চুপ করে দাঁড়িয়েছিল। পরে সে বলেছিল, সেই মুহূর্তে তার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গিয়েছিল। তবুও তারা কলসটি নদীর পাড়ে নিয়ে আসে, যেখানে আরও কিছু নৌকা ভিড় করেছিল। সবাই জড়ো হয়। 4-5 জন মিলে কলসটি ধুয়ে পরিষ্কার করে, এবং তখনই বোঝা যায় পুরো কলসটাই সোনার। লোভ মুহূর্তেই ভয়কে ঢেকে দেয়। একজন বলল, খুলে দেখি। কেউ কেউ বাধা দিলেও শেষ পর্যন্ত লাল কাপড়টি খোলা হয়। আর ঠিক তখনই কলসের ভেতর থেকে ধোঁয়ার মতো ঘন কালচে কিছু বের হতে থাকে। সেটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই ভেতর থেকে নড়াচড়া, তারপর ধীরে ধীরে বের হয়ে আসে একটি সরু কালো সাপ, যার গায়ে লালচে দাগ। ভয়ে সবাই চিৎকার করে ওঠে। কয়েকজন মিলে সাপটিকে মেরে ফেলে। এরপর তারা দেখে কলসের ভেতরে স্বর্ণ মুদ্রা অনেকগুলো, কিছু ভাঙা, কিছুতে অচেনা চিহ্ন। সেদিন তারা মুদ্রাগুলো ভাগ করে নেয়, কেউ বেশি, কেউ কম। রাশেদ বলছিল, এখান পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু আসল ঘটনা শুরু হয় তারপর থেকে। প্রথম ঘটনাটা ঘটে ঠিক 3 দিন পরে। যে লোকটা সবার আগে লাল কাপড় খুলেছিল তার নাম ছিল মমিন। সেই রাতেই সে ঘুমের মধ্যে উঠে বসে অদ্ভুত কণ্ঠে বলতে শুরু করে, ওটা আবার আসছে, ওটা আমার দিকে তাকায়। তার চোখ খুলে গেলে তার দৃষ্টি ছিল অস্বাভাবিক গভীর, ফাঁকা, অথচ যেন কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, চোখ খোলা, মুখে জমাট আতঙ্ক। 5 দিনের মাথায় দ্বিতীয় ঘটনা। যে লোকটা সাপটিকে প্রথম আঘাত করেছিল, করিম বক্স, সে হঠাৎ নদীতে পড়ে যায়। সে সাঁতার জানত, খুব ভালোই জানত, কিন্তু সেদিন সে ডুবে যেতে যেতে চিৎকার করে উঠেছিল, আমারে টান দিচ্ছে, নিচে কিছু আছে। তারপর সব শান্ত। তৃতীয়জন সালামত ধীরে ধীরে বদলে যেতে থাকে। রাতে একা বসে কারো সাথে কথা বলতো, না আমি যাবো না, আমারে ডাকিস না। একদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু মানুষটা নেই। সবচেয়ে বেশি দিন বেঁচে ছিল জালাল, কিন্তু তার বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সে কাজ ছেড়ে দেয়, নদীর কাছে যেত না, রাতে ঘুমাতো না, মাঝরাতে উঠে দরজার দিকে তাকিয়ে থাকতো। একদিন রাশেদ তাকে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমার? জালাল অনেকক্ষণ চুপ থেকে বলেছিল, আমরা ভুল করেছি, ওটা তোলার দরকার ছিল না। কি? সে খুব আস্তে বলেছিল, ওটা ভিতরে নেই, ওটা বাইরেই আছে। তার চোখের দৃষ্টি তখন এমন ছিল যেন সে এমন কিছু দেখছে যা অন্য কেউ দেখতে পায় না। তারপর সে আরও বলেছিল,
আমরা শুধু দরজা খুলে দিয়েছি। এই কথার মানে তখন কেউ বুঝতে পারেনি। তার মৃত্যুর রাতটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। তার স্ত্রী বলেছে, হঠাৎ ঘর ঠান্ডা হয়ে যায়। বাতাস না থাকলেও কিছু একটা যেন ঘরের ভেতর দিয়ে চলাচল করছিল। জালাল উঠে বসে দরজার দিকে তাকিয়ে বলেছিল, তুই আবার আইসোস? সেই রাতেই সে মারা যায়। মৃত্যুর আগে তার শেষ কথা, ওটা নদীতে ফিরতে চায়। রাশেদ বলছিল, যারা ওই কলস ছুঁয়েছিল কেউ বেঁচে নেই। তারপর সে নিচু গলায় বলল, সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? এই ঘটনার পর থেকে ওই জায়গায় বালু তুলতে গেলে মাঝে মাঝে কোদাল কিছুর সাথে লাগে, কিন্তু তুলতে গেলে কিছু পাওয়া যায় না, যেন নিচে কিছু আছে কিন্তু উঠতে চায় না। সে থেমে আবার বলল, আমি এখনও ওই নদীর পাশেই কাজ করি, কিন্তু মাঝে মাঝে রাতে মনে হয় নদীর দিক থেকে কেউ তাকিয়ে, আর এক এক সময় যখন বালুর ঢিবির পাশে দাঁড়াই স্পষ্ট মনে হয় নিচে কিছু নড়ছে।